আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস শুরু করছি। আজকে হচ্ছে দ্রবণের শেষ ক্লাস। আজকে দ্রবণ চ্যাপ্টারটি শেষ করব। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে 3 রকম দ্রবণের কথা বলবো: আইসোটনিক, হাইপোটনিক এবং হাইপারটনিক। আগের দিন অভিশ্রবণ চাপ বলেছিলাম, সেই অভিশ্রবণ চাপ সংক্রান্তই হচ্ছে 3 ধরনের দ্রবণ। ঠিক আছে। আইসোটনিক দ্রবণ কি? আইসো কথাটির অর্থ হচ্ছে একই বা সমান। আইসোটনিক দ্রবণ হচ্ছে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকা দুটো দ্রবণের মধ্যে যখন কোনো দ্রাবকের প্রবাহ হয় না, তখন ওই দুটো দ্রবণকে বলে আইসোটনিক দ্রবণ। এই দ্রাবকের প্রবাহটা কখন হয় না? যখন দ্রবণ দুটির অভিশ্রবণ চাপের মান সমান হয়। ঠিক আছে। এবার কখনো কখনো অধিকাংশ ক্ষেত্রে আইসোটনিক দ্রবণের অভিশ্রবণ চাপের মান সমান হয়, সম অভিশ্রবণ চাপযুক্ত হয়। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম দেখা যায়। কেন ব্যতিক্রম দেখা যায়? কারণ অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলেও সমস্ত অর্ধবেদ্য পর্দা কিন্তু সবসময় একদম পিওর ভালো হয় না, মানে দ্রাবকণাকে সবসময় আটকাতে পারে না। সেই কারণে অনেক সময় দ্রাবকণা একদিক থেকে আরেক দিকে চলে আসে আর অভিশ্রবণ চাপের একটা পার্থক্য দেখা যায়। সেই কারণে আমরা বলে থাকি যে আইসোটনিক সলিউশন মানেই হচ্ছে তোমার সম অভিশ্রবণ চাপযুক্ত সলিউশন। সেটা দ্রাবকের ক্ষেত্রে, যদি দ্রাবকটাই যদি শুধু চলাফেরা করে আর অর্ধবেদ্য পর্দাটা যদি ঠিক হয়, যদি অর্ধবেদ্য পর্দাটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে মাঝে মাঝে একটু ব্যতিক্রম দেখা যায়। মেনলি তাহলে আইসোটনিক সলিউশনের কি? আইসোটনিক সলিউশনের অভিশ্রবণ চাপের মান সমান হয়। তাই ভ্যান ডপের ল থেকে আমরা কি পেয়েছিলাম? পাই ইকুয়াল টু সি আর টি। এবার দুটো দ্রবণ নিয়েছি। ফার্স্ট দ্রবণের অভিশ্রবণ চাপ পাই 1 আর সেকেন্ড দ্রবণের অভিশ্রবণ চাপ যদি পাই 2 হয়, তাহলে পাই 1 আর পাই 2 যদি সমান হয়, আর পাই 1 ইকুয়াল টু কত? সি 1 ধরি ফার্স্ট দ্রবণের তোমার অভিশ্রবণ চাপ না, সি 1 ধরি ফার্স্ট দ্রবণের মোলার গারত্ব, আর সি 2 ধরি সেকেন্ড দ্রবণের মোলার গারত্ব। তাহলে পাই 1 ইকুয়াল টু সি 1 আর টি, পাই 2 ইকুয়াল টু সি 2 আর টি। যেহেতু পাই 1 পাই 2 সমান, তাহলে আর টি কেটে যাবে, সি 1 সি 2 সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তাহলে প্রমাণ হচ্ছে কি? আইসোটনিক সলিউশন সম অভিশ্রবণ চাপযুক্ত, এবং অভিশ্রবণ চাপযুক্ত সলিউশন সম মোলার সম্পন্ন হয়, তাই তো? মানে অভিশ্রবণ চাপ সমান হলে সেই দুটো দ্রবণের মোলার সমান হয়। তাহলে আইসোটনিক সলিউশন হলো। নেক্সট হচ্ছে হাইপোটনিক সলিউশন। অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটো দ্রবণের মধ্যে যেখানে যখন অভিশ্রবণ যেটা হয়, তো সেখানে কি হয়? কম গাঢ়ত্ব দ্রবণ থেকে বেশি গাঢ়ত্ব দ্রবণে যায়। তো সেখানে কম গাঢ়ত্ব যে দ্রবণটা, সেটাকে বলা হচ্ছে হাইপোটনিক সলিউশন, আর যেটা বেশি গাঢ়ত্বের দ্রবণ সেটাকে বলে হাইপারটনিক সলিউশন। ঠিক আছে। তাহলে অভিশ্রবণ চাপের সময় যে দুটো দ্রবণের মধ্যে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থেকে যে দুটো দ্রবণের মধ্যে অভিশ্রবণ ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে একটা হাইপোটনিক, একটা হাইপারটনিক। ঠিক আছে। এই হাইপোটনিক ও হাইপারটনিকের জন্যই তোমার বিভিন্ন রকমের অভিশ্রবণ গুলো ঘটে। সেই কারণেই বিভিন্ন প্র্যাকটিক্যাল অনেক এক্সাম্পল বা অনেক কিছু এই কারণে ঘটে, অসমোসিস বা অভিশ্রবণের জন্য। জীব দেহে, উদ্ভিদ দেহে মূলরম দিয়ে যে জল শোষণ করে, উদ্ভিদ দিয়ে সারা দেহে ছড়িয়ে দেয়, বীজের অঙ্কুরোদ্গমের সময়, সমস্ত ক্ষেত্রে অভিশ্রবণের গুরুত্ব অনস্বীকার্য। তাছাড়া তোমার অভিশ্রবণ চাপ প্রাণী কোষের বাইরে ভেতরে জলের ভারসাম্য রাখতে সাহায্য করে, জলের আদান প্রদানে সাহায্য করে, রক্ত, কলাই ইত্যাদি সবই অভিশ্রবণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার অভিশ্রবণ প্রক্রিয়ার কতগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ বলি। লোহিত রক্তকণিকা যার বাইরের আবরণটিকে একটা অর্ধবেদ্য পর্দা বলা হয়ে থাকে, সে লোহিত রক্তকণিকার কোষীয় তরলের গাঢ়ত্ব হচ্ছে 0.84%। সেই লোহিত রক্তকণিকাকে যদি পাত্রিত জলে রাখা হয়, তাহলে কি হয়? লোহিত রক্তকণিকার মধ্যে জল প্রবেশ করে। কারণ কি? তোমার লোহিত রক্তকণিকা মধ্যস্থ গাঢ়ত্ব জল অপেক্ষা হাইপারটনিক, সেই কারণে জল প্রবেশ করে এবং লোহিত রক্তকণিকা ফুলে ওঠে এবং অবশেষে ফেটে যায়। এই ঘটনাটাকে বলে হচ্ছে তোমার হিমোলিসিস। এখানে জল হচ্ছে হাইপোটনিক সলিউশন, আর লোহিত রক্তকণিকার অভ্যন্তরিষ্ঠ যে তরল, সেটা হচ্ছে হাইপারটনিক সলিউশন। ঠিক আছে। এবার লোহিত রক্তকণিকাকে যদি আমি 4% NaCl এর জলীয় দ্রবণে রাখি, তাহলে কি হবে? লোহিত রক্তকণিকা থেকে জল অভিশ্রবণ প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ কোষের সংকুচিত হয়। এই ঘটনাটি, কোষটা সংকুচিত হবে, এই ঘটনাটি কি বলা হচ্ছে? ক্রিনেশন। এখানে 4% NaCl দ্রবণটা হলো হাইপারটনিক সলিউশন।
ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ভেতর থেকে এখানে বেরিয়ে আসছে, কারণ কি ভেতরের গাঢ়ত্ব কম, বাইরের গাঢ়ত্ব বেশি, কারণ ভেতরেরটা ছিল 0.84% আর বাইরে যেটা 4% NaCl এর মধ্যে রেখেছি সেটা হচ্ছে তোমার হাইপারটনিক। ঠিক আছে, তাহলে এই যে হিমোলাইসিস ক্রিনেশন হলো, এই ঘটনাগুলোর তোমার বাস্তব ক্ষেত্রেও এই ঘটনাটা হতে পারে। আমরা তো এটা পরীক্ষার মাধ্যমে করলাম, হতে পারে। কিরকম ব্যাপার, যখন এর একটা একদম প্র্যাকটিক্যাল একটা এর একটা মানে এক্সাম্পল বলা যেতে পারে যে তোমার শিরার মধ্যে দিয়ে যখন ইঞ্জেকশনের মাধ্যমে ইঞ্জেকশন পুশ করা হয়, কোনো তরলকে পুশ করা হয়, সেই তরলটাকে কিন্তু অবশ্যই রক্তের গাঢ়ত্বের সঙ্গে, সেই তরলের গাঢ়ত্বটাকে কিন্তু অবশ্যই রক্তের গাঢ়ত্বের সাথে সমান হতে হয়। কারণ যদি তরলের গাঢ়ত্বটা যদি রক্তের গাঢ়ত্ব থেকে কম হয়, তাহলে শরীরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই তরলটা কিন্তু তোমার রক্তের মধ্যে, রক্তকণিকার মধ্যে প্রবেশ করবে। কারণ সেই একই ব্যাপার, এই তরলটা হচ্ছে রক্তকণিকার তরলের সাপেক্ষে, ভেতরের তরলের সাপেক্ষে হাইপোটনিক, তাই জন্য প্রবেশ করবে এবং রক্তকণিকাগুলো ফুলে উঠবে, ফেটে যাবে, হিমোলাইসিস হবে। আবার যদি উল্টো ব্যাপারটা হয়, যে যেটা সিরিঞ্জের মাধ্যমে আমরা প্রবেশ করাচ্ছি শরীরে, সেটার গাঢ়ত্ব যদি রক্তকণিকার অভ্যন্তরের গাঢ়ত্ব অপেক্ষা বেশি হয়, তাহলে কি হবে, তোমার ভেতর থেকে লোহিত রক্তকণিকার ভেতর থেকে তরল বাইরে বেরিয়ে আসবে এবং লোহিত রক্তকণিকা সংকুচিত হয়ে উঠবে এবং লোহিত রক্তকণিকাগুলি কার্যকারিতা বিনষ্ট হবে, তাহলে ক্ষতি দেখা যাবে। তাহলে বুঝতে পারছি যে অভিশ্রবণ প্রক্রিয়াটা কতটা ইম্পর্টেন্ট। আইসোটনিক হওয়া, এই সিরিঞ্জের মাধ্যমে যে আমি দ্রবণটা দিচ্ছি সেটা রক্তের সঙ্গে আইসোটনিক হওয়া কেন দরকার বোঝা যাচ্ছে। আবার অনেক সময় এটাও আমরা জানি যে ডাক্তাররা যাদের হাই ব্লাড প্রেশার রোগী তাদেরকে তোমার কম নুন খেতে বলে। এর কারণ কি, এর কারণ হলো যে তোমার যাদের হাই ব্লাড প্রেশারের রোগী তাদের শরীরের মধ্যে Na+ আর Cl- এর পরিমাণটা, তাদের রক্তের মধ্যে Na+ Cl- এর পরিমাণটা এমনিতেই বেশি থাকে। এরপরেও যদি আমি আবার নুন খাই, তাহলে কি হবে, Na+ আর Cl-, নুন মানে কি NaCl, Na+ Cl- এর পরিমাণ আরো বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আধিক্য বেড়ে যাওয়ার পরে কি হবে, অভিশ্রবণ চাপ বেড়ে যাবে। যেহেতু তোমার আয়ন বেড়ে যাচ্ছে, তো অভিশ্রবণ চাপ বেড়ে যাবে, তাই রক্তচাপ বেড়ে যাবে। সেই কারণে উচ্চ রক্তচাপ যুক্ত রোগীদের নুন খেতে বারণ করা হয়। ঠিক আছে, এবার একটা অভিশ্রবণ চাপ সংক্রান্ত উদাহরণ করে দেখাচ্ছি। ঠিক আছে, ম্যাথের। এখানে বলেছে মানব দেহের রক্ত 27°C উষ্ণতায় গ্লুকোজের একটা দ্রবণ দেওয়া আছে, যেটা হচ্ছে W/V এর জলীয় দ্রবণ, এইভাবে দেওয়া আছে 5.722%, মানে হচ্ছে 100 ml 5.722 গ্রাম গ্লুকোজের দ্রবণ, জলীয় দ্রবণ। এটার সাথে আইসোটনিক হচ্ছে মানবদেহের রক্ত, তো রক্তের অভিশ্রবণ চাপ বার করতে বলেছে। তো গ্লুকোজের যে সলিউশনটা দেওয়া আছে ওটার অভিশ্রবণ চাপ বার করলে রক্তের অভিশ্রবণ চাপ বেরিয়ে যাবে। তো সলিউশনটা যেটা কনসেন্ট্রেশন দেওয়া আছে সেটা শতকরা মাত্রায় দেওয়া আছে W/V, সেটাকে আমাকে প্রথমে মোলারিটিতে করতে হবে। মানে 100 ml 5.722 আছে, তাহলে 100 ml 5.722 বাই গ্লুকোজের আণবিক ভর মানে 180, অত মোল আছে, তাহলে 1000 ml কত আছে মোলারিটিতে করার জন্য, তাহলে মোলার গাঢ়ত্ব কত গ্লুকোজ দ্রবণের 5.722 বাই 180 ইন্টু 1000/100, তাহলে মোলারিটি বেরোলো একটা। তাহলে গ্লুকোজের দ্রবণের অভিশ্রবণ চাপ কত, C/CRT, C এর মান যেটা বেরোলো, R এর মান 0.082, মনে রাখতে হবে R এর মানটা সবসময়, আর T এর মান হচ্ছে কেলভিনে লিখতে হবে, 27 থেকে 27+273 করে কেলভিনে নিয়ে যেতে হবে, দিয়ে 7.82 ATM বেরোলো। এটাই হচ্ছে তোমার গ্লুকোজের দ্রবণের আইসোটোপ মানে অভিশ্রবণ চাপ। তাহলে গ্লুকোজের দ্রবণের অভিশ্রবণ চাপটা হচ্ছে তোমার রক্তের সাথে আইসোটনিক, তাই জন্য রক্তের অভিশ্রবণ চাপও এটাই। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক থাকবে। এবার হচ্ছে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের ধারণাটা কি, যে রাউল্টের সূত্র এবং ভ্যান ডার সূত্র থেকে যে পাত্র সমীকরণগুলো থেকে যে আমরা সংখ্যাগত ধর্মের যে মানগুলো পাই সেগুলো তাত্ত্বিক মান, সেই মানের সাথে আমরা যদি পরীক্ষালব্ধ মানের কম্পেয়ার করে দেখি তাহলে দেখবো যে দুটো মান মিলছে না। এটা কোনো দ্রবণের ক্ষেত্রে হয়। কোন দ্রবণের ক্ষেত্রে, যদি দ্রবণটা তড়িৎ, অবিশ্লেষ্য, অনুদ্বায়ী দ্রাবের দ্রবণ নিই, তাহলে সংখ্যাগত ধর্ম যেটা তাত্ত্বিক মান সেটা পরীক্ষালব্ধ মান সমান হবে। এবার যদি দ্রবণে দ্রাবটা সংযোজন বা বিয়োজনে অংশগ্রহণ করে,
ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হলে বিয়োজন হবে, আবার সংযোজন হতে পারে। তাহলে কি হবে, এই তাত্ত্বিক মানের সাথে পরীক্ষালব্ধ মানের সংখ্যাগত ধর্মগুলোর মিলবে না। এটাই হচ্ছে অ্যাবনর্মাল সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে? যেমন ধরো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ NaCl KCl যদি নিই, তাহলে এটা কি হবে, জলীয় দ্রবণে Na+Cl- আকারে ভেঙে যাবে। তো সেই কারণে তোমার যেহেতু এখানে দ্রাবক পরিমাণটা, দ্রাবক কণার সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই জন্য এর যেটা তাত্ত্বিক মান তার পরীক্ষালব্ধ মান অপেক্ষা তাত্ত্বিকভাবে মান অপেক্ষা বেশি হবে। আবার যদি বেনজিনে দ্রবীভূত অ্যাসিটিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিড নিই, তাহলে সেগুলো কি হবে, সেগুলো আবার সংযোজন করবে। তো সংযোজন করলে কি হবে, সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান গণনার মাধ্যমে প্রাপ্ত মান বা তাত্ত্বিক মান অপেক্ষা কম হবে। তাহলে কি দেখছি যে যখন বিয়োজন হচ্ছে তখন তাত্ত্বিক মানটা কম হচ্ছে, আর যখন সংযোজন হচ্ছে তখন দেখছি তাত্ত্বিক মানটা বেশি হচ্ছে পরীক্ষালব্ধ মান অপেক্ষা। ঠিক আছে? তাহলে এটা কেন হচ্ছে বলি। যেমন দ্রাবের সংযোজনে কি হয়, দ্রাবের সংযোজনে কিছু কিছু দ্রবণের মধ্যে যে দ্রাবকণা থাকে সেগুলো দ্রবণে দ্রবীভূত হয়ে আংশিক বা সম্পূর্ণরূপে সংযোজিত হয়ে যায়। এরপরে কি হয়, সংযোজিত হয়ে জোটবদ্ধ অবস্থায় অবস্থান করে, মানে দুটো দ্রাব হয়তো যুক্ত হয়ে একটা দ্রাব হয়ে গেল। এইভাবে যদি হয় তাহলে কি হবে, দ্রবণের দ্রাব সংখ্যা কমে যাবে। এবার আমরা জানি সংখ্যাগত ধর্মগুলো সব দ্রাব সংখ্যার উপর নির্ভর করে। তাহলে সংখ্যাগত ধর্ম যদি তাই হয়, তাহলে দ্রাব সংখ্যা যখন কমে যাচ্ছে, সংযোজন হচ্ছে, তাহলে সংখ্যাগত ধর্মের মানগুলোও তাহলে কমে যাবে। সেই কারণে যখন সংযোজন ঘটে তখন দ্রাবকণা কমে যাওয়ার কারণে, দ্রাবকণাটা যেহেতু সংখ্যাগত ধর্মের সমানুপাতিক, দ্রাবকণা কমে যাওয়ার কারণে সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান গণনার মাধ্যমে প্রাপ্ত মান অপেক্ষা কম হয়। বুঝলে? কারণ হচ্ছে তোমার এখানে তো তোমার সংযোজন হয়ে যাচ্ছে, দ্রাব্য সংখ্যাটা কমে যাচ্ছে, দ্রাবকণাটা কমে যাচ্ছে, তাই জন্য। যেমন ধরো বেনজিন দ্রবণে যদি অ্যাসিটিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিড দ্রবীভূত করি, তাহলে কি হবে, এই অ্যাসিটিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিড এরা কি করবে, একে অন্যের সাথে হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে ডাইমার গঠন করবে। এর ফলে কি হবে, সংখ্যাগত ধর্মের মান কমে যাবে। বুঝলে? এই কারণেই তোমার যেটা তাত্ত্বিক মান হয়, মানে যেটা আমরা ক্যালকুলেট করে বার করি, তার থেকে পরীক্ষালব্ধ মানগুলো এখানে কম হয়ে যাচ্ছে। কারণ অ্যাকচুয়াল ক্ষেত্রে কি হচ্ছে, যখন এই দ্রবণটা নিচ্ছে ওখানে সংযোজন ঘটে যাচ্ছে। এবার যদি দ্রাবের বিয়োজন হয়, ধরো দ্রবণে দ্রাব দিলে যে মানটা আমরা পেয়েছিলাম তাত্ত্বিকভাবে সেই মানটা ক্যালকুলেট করে রাখলাম। এইবার ওই দ্রাবটা জলীয় দ্রবণে বিশ্লেষিত হয়ে দ্রাব সংখ্যাটা বাড়িয়ে দিল। তাহলে কি হবে, দ্রাব সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে সংখ্যাগত ধর্মের সাথে যেহেতু দ্রাবকণাটার সাথে সমানুপাতিক, তার জন্য দ্রাব সংখ্যা বেড়ে যাবে, মানে ও সংখ্যাগত ধর্মের মানও বেড়ে যাবে। সেই কারণে পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্মের মান তাত্ত্বিক সংখ্যাগত ধর্মের মান অপেক্ষা বেশি হবে বিয়োজনের ক্ষেত্রে। যখন আমি প্রথমে ক্যালকুলেট করেছিলাম তখন তো আমি তোমার যে মানটা আমি ওমিট করে দিয়েছিলাম, যে তড়িৎ অবিশ্লেষ্য ওইভাবে যে মানটা আমি বার করেছিলাম ভ্যান ডাপ থেকে, সেই মানটা তো যা এসেছিল, কিন্তু সেখানে তো আমি এটা ধরিনি যে দ্রাবটা সংযোজন হচ্ছে বা বিয়োজন হচ্ছে। সংযোজন বিয়োজন হলে তো ব্যাপারটা আলাদা ঘটে না। এবার যদি সংযোজন বা বিয়োজন হয়, তাহলে পরীক্ষালব্ধ মানটা কিন্তু যেটা গণনার মাধ্যমে পেয়েছি তার অপেক্ষা আলাদা হয়ে যাচ্ছে। যদি সংযোজন হচ্ছে তখন আমার পরীক্ষালব্ধ মানটা কম হচ্ছে, আর যদি বিয়োজন হচ্ছে যেহেতু দ্রাবকণা বেড়ে যাচ্ছে, তাই জন্য পরীক্ষালব্ধ মানটা সংখ্যাগত ধর্মের বেশি হচ্ছে। আশা করি বুঝাতে পারলাম। এই যে সংখ্যাগত ধর্মের সাহায্যে আমরা দ্রাবের আণবিক গুরুত্ব বার করেছিলাম, তো সেটারও আবার দেখা যায় যে এরর আসে যদি সেই দ্রাবকণাটা তোমার সংযোজিত বা বিয়োজিত হয়। যখন সংযোজন ঘটছে, তাহলে সংযোজিত অবস্থায় কি হচ্ছে, আমরা একটু আগেই দেখলাম যে পরীক্ষালব্ধ মানটা যেহেতু দ্রাবকণার সংখ্যা কমে যাচ্ছে, তাত্ত্বিক মান অপেক্ষা তোমার সংখ্যাগত ধর্মের মান অপেক্ষা কম হচ্ছে, তাই তো? তাহলে উদাহরণস্বরূপ বলা যায় যে যেমন অ্যাসিটিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিড যেগুলো বললাম যে হাইড্রোজেন বন্ধনী ফর্ম করে ডাইমার আকারে থাকে, তাহলে এদের আমি পরীক্ষালব্ধভাবে পেয়েছি আণবিক ওজন 120, কিন্তু অ্যাকচুয়ালি তাত্ত্বিকভাবে
আণবিক ওজন আমরা বার করেছি বা আমরা জানিও যে অ্যাসিটিক অ্যাসিডের তোমার আণবিক ওজন হচ্ছে 60। আর সেখানে আমরা এই যে তোমার পরীক্ষালব্ধ মান করছি, কারণ পরীক্ষা করে যেটা পাচ্ছি, কারণ এই যখন আমরা দ্রবণে এগুলো দিচ্ছি, এগুলো কি হচ্ছে একসাথে দুটো ডাইমার গঠন করছে, তাই পরীক্ষালব্ধ মানটা আমরা পাই কি 180 পাই, মানে দ্বিগুণ পাই। কেন দ্বিগুণ পাই? কারণ এই যে অ্যাসোসিয়েশন হয়ে বা সংযোজন হয়ে ওরা ডাইমার আকারে করছে। একই কারণে বেঞ্জয়িক অ্যাসিডটার আণবিক ওজন 122 হওয়ার কথা, কিন্তু পরীক্ষালব্ধ মানটা পাই কত 244, ওই যে ডাইমার গঠন করে। তাই জন্য আমরা কি ডাইমারের মানটা পাচ্ছি, এক্সাক্ট যে মানটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না, বেশি পাচ্ছি। ঠিক আছে। আবার দ্রাবের বিয়োজনের ক্ষেত্রেও সেটা, যে আমরা যদি আণবিক গুরুত্ব যেমন করে বার করি, সেখানে যদি তো একটা উদাহরণ বলি যে NaCl এর সংকেত ওজন আমরা জানি যত হবে, তোমার সংকেত ওজন হয় হচ্ছে তোমার 58.5 এরকম হয়। এবার তাত্ত্বিক সংখ্যাগত ধর্ম সাহায্যে মান বের করা যায়, এই মান তাত্ত্বিকভাবে গণনা করে। এইবার যখন এটা দ্রবণে থাকছে তখন কি হচ্ছে, আমার বিশ্লিষ্ট হয়ে আয়ন তৈরি করছে, তাই জন্য দ্রাবকণা বেড়ে যাচ্ছে। তাই জন্য আমরা এই পরীক্ষাগতভাবে পরীক্ষালব্ধ যে মানটা পাই সংখ্যাগত ধর্মে আর আণবিক ওজনে, সেটা পাবো কত অ্যাকচুয়াল যে মানটা হওয়ার কথা তার হাফ। কারণ কি, মানে কারণটা হচ্ছে ওটাই, কারণ ওখানে তো বিশ্লিষ্ট হয়ে সম্পূর্ণরূপে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। যেখানে NaCl এর টোটালটার মান থাকার কথা ছিল 58.5, সেটা তো NaCl একসাথে থাকছেই না, Na প্লাস আলাদা হয়ে যাচ্ছে, Clটা আলাদা হয়ে যাচ্ছে। তাই জন্য যা হওয়ার কথা আণবিক ওজন তার হাফ হচ্ছে, কারণ এখানে মানটা কমে যাচ্ছে, তাই না? তাহলে আণবিক ওজনের মানটা এখানে মানে সংকেত ওজনের মানটা তাহলে এখানে হ্রাস পাচ্ছে, তাই না? দ্রাবকণার সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই জন্য এটা হ্রাস পাচ্ছে। এবার তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে পরীক্ষালব্ধ অভিশ্রবণ চাপের মান যদি তোমার পাই ড্যাশ হয় এবং ভ্যান ডপ সমীকরণের সাহায্যে গণনাকৃত মান যদি পাই হয়, তাহলে যেহেতু তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের কথা বলা হচ্ছে, তাই জন্য পাই ড্যাশের মান পাই অপেক্ষা বেশি হবে, মানে গণনার সাহায্যে যে মানটা পাবো তা অপেক্ষা পরীক্ষালব্ধ যে মানটা পাই ড্যাশের মানটা বেশি হবে। আগেই বললাম দ্রাবক সংখ্যা বৃদ্ধি পাবে। তাই এই ঘটনাকে পর্যালোচনা করেই বিজ্ঞানী ভ্যান ডপ পাই ইকুয়াল টু CRT এই সমীকরণটি তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণের ক্ষেত্রে একটু পরিবর্তন করেন। তিনি সংশোধন করে এই সমীকরণটি করেন পাই ইকুয়াল টু স্মল i ইন্টু CRT। এই যে I, এটাকে বলে হচ্ছে ভ্যান ডপ গুণক বা ভ্যান ডপ ফ্যাক্টর। ভ্যান ডপ ফ্যাক্টর কি? ভ্যান ডপ ফ্যাক্টর হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণের পরীক্ষালব্ধ অভিশ্রবণ চাপ মানে পাই ড্যাশ এবং গণনাকৃত বা তাত্ত্বিক অভিশ্রবণ চাপ পাইয়ের অনুপাতকে বলা হচ্ছে ভ্যান ডপ গুণক। যেমন অভিশ্রবণ চাপের তাত্ত্বিক মান পাই ইকুয়াল টু CRT আর পরীক্ষালব্ধ মান পাই ড্যাশ ইকুয়াল টু I ইন্টু CRT। তাহলে আমরা তোকে ভাগ করি পাই ড্যাশ বাই পাই, তাহলেই পাচ্ছি I এর মান, হয়ে গেল। এই যে I এর মানটা পেলাম, এটা যে অভিশ্রবণ চাপের ক্ষেত্রে আমি করলাম যে পরীক্ষালব্ধ মান বাই তাত্ত্বিক মান, এটা কিন্তু অন্যান্য সংখ্যাগত ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন হিমাঙ্কের অবনমন, তোমার স্ফুটনাঙ্কের উন্নয়ন, বাষ্পচাপের অবনমন, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাগত ধর্মের এই অ্যাবনর্মাল সংখ্যাগত ধর্মের জন্য এই ভ্যান ডপ গুণক এই মানটা কিন্তু হয়। মানে প্রত্যেকটার ক্ষেত্রেই I ইকুয়াল টু যেমন পাই ড্যাশ বাই পাই হলো, সেইভাবেই ডেল্টা পি ড্যাশ বাই ডেল্টা পি, আবার ডেল্টা টিবি ড্যাশ বাই ডেল্টা টিবি, আবার ডেল্টা টিএফ ড্যাশ বাই ডেল্টা TFI, যেখানে তোমার ড্যাশ যেগুলো সেগুলো সবই হচ্ছে পরপর বাষ্পচাপের অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমনের পরীক্ষালব্ধ মান, আর যেগুলো ড্যাশ ছাড়া সেগুলো হচ্ছে তোমার তাত্ত্বিক বা গণনাকৃত মান। তাহলে পাচ্ছি কি, যে লঘু দ্রবণের ক্ষেত্রে কোনো সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান এবং তাত্ত্বিক মানের যে অনুপাত তাকেই বলা হচ্ছে ভ্যান ডপ গুণক। তাহলে I ইকুয়াল টু কোনো সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান বাই উক্ত সংখ্যাগত ধর্মের তাত্ত্বিক মান। ঠিক আছে, তাহলে
দ্রাবের সংযোজন ও বিয়োজনের ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের সংশোধিত সমীকরণগুলো কি হবে? বাষ্পচাপের আপেক্ষিক আবনমন ডেল্টা পি বাই P0 ইকুয়াল টু হবে I ইন্টু x2, যেটা ছিল I যোগ হবে। স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টিবি ইকুয়াল টু I ইন্টু কেবি ইন্টু স্মল এম। হিমাঙ্কের অবনমন ডেল্টা টিএফ ইকুয়াল টু I ইন্টু কেএফ ইন্টু এম। অভিশ্রবণ চাপ পাই ইকুয়াল টু I ইন্টু CRT। এটা হচ্ছে ভ্যান ডক এইটা সংশোধন করেছিলেন, ঠিক আছে। ভ্যান ডপের গুণক এবং দ্রাবের আয়নায়ন মাত্রা, যেটাকে আমরা আলফা দিয়ে লিখি, তার সম্পর্ক, ঠিক আছে। তো এই সম্পর্কটা ডিরেক্ট ফর্মুলাটা লেখা আছে, তো সেগুলো আমরা মুখস্থ করব। তড়িৎ বিশ্লেষের একটি অণু আয়নিত হয়ে, ধরি তড়িৎ বিশ্লেষের একটি অণু আয়নিত হয়ে n সংখ্যক আয়ন তৈরি করছে, ঠিক আছে। তাহলে আয়নায়ন বা বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু হবে I-1 বাই n-1, ঠিক আছে। যদি উদাহরণস্বরূপ বলি যে AB সংকেত বিশিষ্ট একটি অণু, ধরো তোমার NaCl এর মতো KCl এর মতো এরকম দুটো আয়ন তৈরি করে, তাহলে এদের ক্ষেত্রে n এর মান আমি নেব হচ্ছে 2। সুতরাং এক্ষেত্রে আলফা মানে বিয়োজন মাত্রা হবে I-1 বাই n-1, n এর মান 2 বসিয়ে দেবো, তাহলে I-1 বাই 2-1 দ্যাট ইকুয়াল টু হবে হচ্ছে I-1। এটাই হচ্ছে আলফার মান, এভাবে হবে। এবার যদি ভ্যান ডফ গুণকের সাথে দ্রাবের সংযোজন মাত্রা সম্পর্ক, যেটাকে আমরা x দিয়ে প্রকাশ করি, সেটা কি হবে? ধরি দ্রবণে দ্রবীভূত কোনো দ্রাবের মোট অণুর যত ভগ্নাংশ সংযোজিত হয়েছে তাকে আমরা ওই দ্রাবের সংযোজন মাত্রা x দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। এবার যদি কোনো দ্রাবের n সংখ্যক অণুর সংযোজনে একটি সংযোজিত অণু তৈরি হয়, মানে n সংখ্যক যুক্ত হয়ে একটা তৈরি করে, তাহলে সেক্ষেত্রে মানে যদি nটা যদি a যুক্ত হয় তাহলে a n তৈরি করছে, মানে যেমন ও দুটো ও যুক্ত হয়ে O2 তৈরি করে, সেরকম nটা a যুক্ত হয়ে n তৈরি করছে, এরকম টাইপের তৈরি করছে। তো তাহলে সংযোজন মাত্রা x এর ফর্মুলাটা কি হবে? x ইকুয়াল টু হবে হচ্ছে I-n বাই 1/n-1। তাহলে একটু আলাদা, আগেরটা ছিল যেটা বিয়োজন ছিল সেটা n-1 আর এটা হচ্ছে 1/n-1, ঠিক আছে। এবারে অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের উপর নির্ভর করে যে তোমার সংখ্যাগত ধর্মের সমীকরণগুলো পার্থক্য হলো তা থেকেও অঙ্ক দেয়। একটা বলি, যেমন 20 গ্রাম AB জাতীয় তড়িৎ বিশ্লেষকে যার সংকেত ওজন বলে দিয়েছে 100, 500 গ্রাম জলে দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের অবনমন হয় 1.46 কেলভিন, ঠিক আছে। চেয়েছে AB এর আয়নায়ন মাত্রা, মানে আলফার মান আমাকে বার করতে বলেছে আর কেএফ এর মান বলে দিয়েছে। আমাকে প্রথমে ডেল্টা টিএফ বা এগুলো যেটা আমার জানতে হয়, যে অবনমনটা বলেছে সেখানে আমার এম মানে মোলাল গাঢ়ত্ব বার করতে হয়। মোলাল গাঢ়ত্ব কত? 1000 গ্রামে যত মোল আছে, ঠিক আছে। তাহলে আমার এখানে বলেছে 100 গ্রামে 20 গ্রাম, না 100 না 500 গ্রাম জলে 20 গ্রাম এবি আছে, তো 20 গ্রাম এবিটাকে প্রথমে আমি মোল করব, ওটার সংকেত ওজন দেওয়া আছে 100, তাহলে 20/100 করলে মোল সংখ্যা বেরোলো এবিটার। তাহলে 500 গ্রামে 20/100 মোল এবি আছে, তাহলে 1000 গ্রামে কত আছে? মোলারিটি বেরিয়ে যাবে 20/100 ইন্টু 1000/500, কাটাকাটি করলে হয় 0.4 মোল পার কেজি। এটা হচ্ছে মোলালিটি পেলাম। ডেল্টা টিএফ ইকুয়াল টু কত হয়? কেএফ ইন্টু এম ইন্টু আই, তাই তো। তো আমি আগে তাত্ত্বিক মানটা বার করি। ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম, যেখানে কেএফ এর মান আমি বসিয়ে দিলাম 1.85 আর এম এর মান হচ্ছে 0.4, ঠিক আছে। তাহলে আমি মানটা কত পেলাম? 0.74 কেলভিন আমি পেলাম,
ঠিক আছে, তাহলে আমরা তাত্ত্বিক মানটা পেলাম 0.74 কেলভিন। আর যেখানে আমার কিন্তু এখানে একটা মান যেটা দেওয়া আছে হিমাঙ্কের অবনমন, সেটা কিন্তু পরীক্ষালব্ধ মান, সেই মানটা দেওয়া আছে, সেটা কত 1.46। তাহলে আমরা ক্যালকুলেশন করে যে মানটা পেলাম সেটা হলো 0.74, আর যেটা মানটা দেওয়া ছিল সেটা হচ্ছে 1.46। তাহলে আয়ের মান কি করে পাবো? 1.46 মানে পরীক্ষালব্ধ মান বাই ক্যালকুলেশন করে যেটা পেলাম, দুটোকে ভাগ করলে 1.973 হলো, তাহলে আয়ের মান পেলাম। তাহলে আলফার ফর্মুলা কত পড়েছি আমরা? I-1 বাই n-1। আয়ের মান বসিয়ে দিলাম -1, আর এখানে n এর মান কত হবে? এ বি তড়িৎ বিশ্লেষ্য ভেঙে দুটোই তৈরি করে a প্লাস b মাইনাস, তার জন্য n এর মান হবে 2। তাহলে n এর মান বসাবো 2, দিয়ে ক্যালকুলেশন করে যদি করি তাহলে মান হবে হচ্ছে 0.973। এবার 0.973 এটা হচ্ছে আমার আলফার মান, যেটাকে আমি যদি পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে হবে 100 দিয়ে গুণ। 97.3% হলো আয়নায়ন মাত্রা। দ্রবণের চ্যাপ্টারটা শেষ হলো। দ্রবণের চ্যাপ্টারটা থেকে মেইনলি অঙ্কই বেশি আসে, আর কিছু কিছু তোমার এক্সপ্লেনেশন আসে যেগুলো আমি পড়িয়েছি। ভালো করে পড়ো চ্যাপ্টারটা, ঠিক আছে? তাহলে আবার পরের দিন অন্য কিছু একটা পড়াবো, নেক্সট চ্যাপ্টার শুরু করব। ভালো থেকো।